ঈদের দিনে টি-20 বিশ্বকাপের আনন্দ বাড়িয়ে দিল বাংলাদেশ। সুপার 8-এ জায়গা করে নিল বাংলাদেশ এবং জয় নিশ্চিত করে বাংলাদেশের মানুষকে ঈদের আনন্দে ভাসিয়ে দিল। সবাইকে ঈদ মোবারক। টি-20 বিশ্বকাপের বিশেষ আয়োজন বিশকুড়িতে আমি আছি শারমিন সুপ্তা এবং আমার সঙ্গে আছেন নোমান আব্দুল্লাহ। স্বাগত নোমান আব্দুল্লাহ আপনাকে। ঈদ মোবারক। সেই সঙ্গে আমরা দেখছিলাম শুরুটা বাংলাদেশের শঙ্কা দিয়ে শুরু হলেও আনন্দে ভাসিয়েছে বাংলাদেশ শেষটা, এবং সেই সঙ্গে বাংলাদেশ সুপার 8 নিশ্চিত করেছেন কিন্তু জয় দিয়ে। যদি সুপার 8 এবং বাংলাদেশের সুপার গ্রুপটা কেমন হতে যাচ্ছে যদি একটু বলতেন। ধন্যবাদ সুতা, আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ দল যেভাবে গ্রুপ পর্বটা পার করেছে, আমাদের যে প্রত্যাশা ছিল বা আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবেই হয়েছে। দলও নিশ্চয়ই এভাবেই চাচ্ছিল। দক্ষিণ আফ্রিকার কাছে আমরা একেবারে ক্লোজ একটা ম্যাচ হেরেছি, যদিও টুর্নামেন্ট শুরুর আগে আমরা হয়তো ভাবিও নি যে আমরা দক্ষিণ আফ্রিকাকে হারাবো। আমাদের টার্গেট ছিল হয়তো শ্রীলঙ্কা অথবা দক্ষিণ আফ্রিকার যে কোনো একটা টিমকে হারাবো আমরা। ফরচুনেটলি আমরা হারিয়েছি, আমরা পরের রাউন্ডে চলে গিয়েছি। দক্ষিণ আফ্রিকাকে হারাতে না পারলেও আমাদের যে প্রত্যাশা ছিল সেটি ফুলফিল হয়েছে। পরের রাউন্ডে আমরা যদি যাই সেখানে কি কি হতে পারে এটি কিন্তু আইসিসি আগে থেকে নির্ধারণ করে দিয়েছিল। যেহেতু একটা সিড করা ছিল, বাংলাদেশ যদি সেখানে কোয়ালিফাই করে তারা ডি গ্রুপের 2 নাম্বার দল হিসেবেই উঠবে। সেক্ষেত্রে কারা কারা সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে এটাও অনেকটা নিশ্চিত ছিল। শুধুমাত্র কয়েকটা অঘটন ঘটেছে, যেমন আমরা আফগানিস্তানকে যেখানে দেখেছি সেখানে হয়তো আফগানিস্তানের পরিবর্তে নিউজিল্যান্ড থাকার কথা ছিল, সেটি হয়নি। বাট এখন বাংলাদেশে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, বাংলাদেশের প্রতিপক্ষ দাঁড়াচ্ছে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং আফগানিস্তান। বাংলাদেশ পরপর দুটো ম্যাচ খেলতে হবে 2 দিনে 21 এবং 22 জুন, অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে। এরপরে 3 দিনের একটা গ্যাপ দিয়ে আফগানিস্তানের এগেনস্টে খেলবে। এখন পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি হচ্ছে এই। তবে আপনি যদি বাংলাদেশের এখনকার পারফরমেন্সের সঙ্গে এই দলগুলোর কথা আপনি বিবেচনা করেন, আপনি দেখুন প্রথম দিনে বাংলাদেশ অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলবে। অস্ট্রেলিয়া যারা গ্রুপ পর্বে 4 ম্যাচে সবকটিতে জয় পেয়েছে, একেবারে বিশ্ব চ্যাম্পিয়ন দলের মতোই তারা শুরু করেছে। কদিন আগেই ভারতে ওয়ানডে বিশ্বকাপও তারা জিতে নিয়েছে, টি-20 বিশ্বকাপেও তারা এর আগে চ্যাম্পিয়ন হয়েছে। তাদের যেভাবে শুরু করা দরকার ছিল ওয়ার্ল্ড কাপটা, তারা সেভাবেই তাদের যাত্রা শুরু করেছে। ভারতীয়রা একই সঙ্গে আপনি দেখেন 4টা ম্যাচের মধ্যে তাদের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে, এবং সেই ম্যাচটি পরিত্যক্ত না হলে তারাই জিতত ধারণা করা যায়। তারা যেভাবে বাকি ম্যাচগুলো খেলেছে, 4 ম্যাচের মধ্যে তারা 3টে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, সবগুলো ম্যাচ থেকেই তারা পয়েন্ট আদায় করে নিয়েছে। পাকিস্তানকেও তারা হারিয়েছে, যে ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। সব মিলিয়ে 3 ম্যাচ থেকে তারা 6 পয়েন্ট নিয়ে টোটাল 7 পয়েন্ট নিয়ে তারা এই গ্রুপে এসেছে, সুপার 8-এ এসেছে। আফগানিস্তানের কথা যদি আপনি বলেন, তাদের একটি ম্যাচ এখন পর্যন্ত বাকি আছে, তবে তার আগে যে 3টি ম্যাচ তারা খেলেছে সবগুলো ম্যাচই তারা জয় করে নিয়েছে। এর মধ্যে নিউজিল্যান্ডকে তারা অনেক বড় একটি ব্যবধানে হারিয়েছে, উগান্ডাকে একেবারে উড়িয়ে দিয়েছে। সবকিছু মিলিয়ে আফগানিস্তানও কিন্তু দুর্দান্ত ছন্দে আছে। তার মানে যে গ্রুপটাতে বাংলাদেশ পড়েছে, বাংলাদেশের জন্য কিন্তু অনেক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আপনি যেটা বলছিলেন, আফগানিস্তান বেশ ভালো ক্রিকেট খেলছে, এবং সেই সঙ্গে কিন্তু বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলে তারা টুর্নামেন্টের শুরুটা করেছিল, সবাই কিন্তু একটা শঙ্কা নিয়েছিল বাংলাদেশ সুপার 8-এ যেতে পারবে কিনা। বাংলাদেশ কিন্তু তাদের সামর্থ্যের পরিচয় দিয়েছে। তারা কিন্তু 3টি ম্যাচ জয় করে, এবং আপনি যেটা বলছিলেন সাউথ আফ্রিকার সঙ্গে তারা কিন্তু বেশ ভালো ক্রিকেট খেলেছেন। আনফরচুনেটলি তারা ম্যাচটি হেরে গিয়েছেন, বাট বেশ ভালো ক্রিকেট খেলে কিন্তু বাংলাদেশ সুপার 8-এ নিশ্চিত করেছেন। এই মুহূর্তে আফগানিস্তান, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া 3টি কিন্তু বিগ টিম টি-20-র জন্য, এবং তাদের সাথে কম্পিট করাটা কিন্তু বাংলাদেশের বড় একটা চ্যালেঞ্জিংয়ের জায়গা। এবং বাংলাদেশের এখানে বরাবরের মতো কিন্তু ব্যাটিংটা কলাপস করছে। আমরা ব্যাটারদের দেখছি রানটা কিন্তু হচ্ছে না। আজকেও বাংলাদেশ কিন্তু ব্যাটার্সদের জন্যই বেশ খানিকটা ভুগেছে, এবং আমাদের বোলিংটা দুর্দান্ত হওয়ার কারণে হয়তো আমরা জয়টা পেয়েছি। আপনি যদি একটু ব্যাটার্সদের নিয়ে বলতেন, কারণ আমরা হয়তো ম্যাচ জিতেছি, বাট আমাদের কিন্তু ব্যাটার্সদের রানটা কিন্তু আমরা আশাস্বরূপ পাইনি। রাইট, বাংলাদেশের ব্যাটারদের কথা বললে আসলে কিছুটা হতাশাই কাজ করবে। বিশ্বকাপে আমাদের যাত্রাটা সুন্দর, এবং আমরা যেহেতু সাকসেসফুল টিম, যেহেতু সুপার 8 আমরা কোয়ালিফাই করে ফেলেছি, সুতরাং আমরা সাকসেসফুল। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের কথা বলতে গেলে একটু খারাপই লাগবে। এখন পর্যন্ত বিশ্বকাপে যে চিত্র আমরা দেখেছি, সেখানে ব্যাটাররা রান করতে স্ট্রাগল করছেন, এটি সত্য। কিন্তু বাংলাদেশের ব্যাটাররা মনে হয় তার চেয়েও বেশি স্ট্রাগল করছেন। কারণ আপনি দেখুন আফগানিস্তানের ব্যাটাররা কিন্তু ঠিকই রান করছেন, এবং টুর্নামেন্টের এখন পর্যন্ত হাইয়েস্ট রান গেটারও কিন্তু আফগানিস্তানের। বাংলাদেশের কোনো ব্যাটসম্যান, আমি আপনাকে যদি তথ্যটা দিই, স্ট্যাটটা বলি, বাংলাদেশের কোনো ব্যাটসম্যান টপ 10 রান গেটারের মধ্যে নেই। হ্যাঁ, বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তাওহিদ হৃদয়, 4 ম্যাচে তার রান হচ্ছে 95।
অর্থাৎ 4টা ম্যাচ যে বাংলাদেশ খেলেছে সেখানে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান 100 রানও করতে পারেননি, সব মিলিয়ে 4টা ম্যাচ মিলিয়ে। এবং এরপরই আছেন সাকিব আল হাসান, তিনি একটা ম্যাচে 50 করেছেন, 64 করেছেন বিধায় তার রানটা কিছুটা বেশি 92। তাছাড়া কিন্তু তিনিও বাকি ম্যাচগুলোতে আহামরি কিছু আজকেও খেলেননি। কিন্তু সে ব্যাটিং করতে খুব স্ট্রাগল ফিল করছিলেন এবং নরমাল ব্যাটিংটা করতে পারছিলেন না। রাইট, সাকিব আল হাসানও কিন্তু তার যে স্বাভাবিক খেলাটা, সাধারণত আমরা টি-20 ক্রিকেটটা তো ইন্টেন্টের খেলা, রাইট? আমরা কিন্তু বাংলাদেশের খুব বেশি ব্যাটসম্যানের মধ্যে ওই ইন্টেন্টটা পাই না। আপনি সৌম্য সরকারের কথা বলতে পারেন, যদিও অফ ফর্মে আছেন, কিন্তু তার মধ্যে হয়তো ওই টেন্ডেন্সিটা আমরা দেখি। তাওহিদ হৃদয়ের মধ্যে দেখি, আমরা সাকিব আল হাসানের মধ্যে কিন্তু ওই মানে ওই যে ইন্টেন্টের কথা আমরা বলতেছি সেটা দেখি। যদিও তার স্ট্রাইক রেট অনেক আহামরি না, বা তার ক্যারিয়ারে তিনি সবসময় মার্কেটে খেলেছেন এমন না, তবে তিনি কিন্তু ইন্টেন্টটা নিয়ে থাকেন বা ম্যাচের সিচুয়েশন অনুযায়ী তিনি ব্যাটটা চালিয়ে থাকেন, সেটি কিন্তু আমরা তার কাছ থেকে পাচ্ছি না। আপনি যদি একটু স্ট্যাটগুলো দেখেন, তাওহিদ হৃদয় 125 স্ট্রাইক রেটে খেলছেন এবং 95 রান করেছেন। সাকিব আল হাসান 30 গড়ে তিনি 92 রান করেছেন, স্ট্রাইক রেট দেখুন 106। কিন্তু বাকি ব্যাটারদের কথা যদি আমরা বলি, মাহমুদুল্লাহ রিয়াদ আছেন এখানে 3 নম্বরে, তার স্ট্রাইক রেট হচ্ছে 100। আপনি দেখুন মাহমুদুল্লাহ রিয়াদ যে পজিশনটাতে খেলছেন সেখানে কিন্তু 100 স্ট্রাইক রেটে খেলার কথা না। লিটন দাসের কথা যদি আমরা বলি, তানজিদ তামিমের কথা আমরা বলি, তারা টপ অর্ডার ব্যাটসম্যানরা বড় স্কোর করবেন, বড় ইনিংস খেলবেন, সেটাই আমরা প্রত্যাশা করি। কিন্তু তাদের রানগুলো যদি আপনি দেখেন, 4 ম্যাচে 56 রান বা 4 ম্যাচে 47 রান কিন্তু এক ম্যাচে হওয়ার কথা ছিল। আমাদের বরাবরই আমরা পাওয়ার প্লে যে 6টা ওভার, এখানে কিন্তু আমরা খুব আর্লি উইকেট হারাচ্ছি, বিকজ আমাদের ব্যাটাররা খুব সুবিধা করতে পারছে না। এবং আপনি যে অপশনটা নেবেন, সেই অপশনটা আমাদের কিন্তু বাহিরে নেই। ক্যাপ্টেন শান্ত আমাদের দীর্ঘদিন ধরেই সে পারফর্ম করছে না, এবং এটা কি দলের জন্য খারাপ কোনো ইম্প্যাক্ট ফেলছে? অবশ্যই আপনার ক্যাপ্টেন যখন পারফর্ম করতে পারবেন না, তখন দল কিন্তু অনেক বড়ভাবে সাফার করবে। ক্যাপ্টেন নিজেও সেটি বলেন প্রেস কনফারেন্সে, আমরা অনেকবার তার মুখ থেকে এটি শুনেছি যে ক্যাপ্টেন যদি পারফর্ম না করেন, অন্যদেরকে মোটিভেট করা কিন্তু খুব টাফ হয়ে যায়। এই একই কথা সাকিব আল হাসান বলেছিলেন 2019 বিশ্বকাপের পরে, যখন বাংলাদেশ দল সাকিব আল হাসান একাই পুরো টিমটাকে টেনে নিয়েছিলেন, কিন্তু দলীয়ভাবে কিন্তু বাংলাদেশ কলাপস করেছিল, পারফর্ম করতে পারেনি। তখন সাকিব আল হাসান একটা কথা বলেছিলেন বিশ্বকাপ শেষে এসে, যে ক্যাপ্টেন যখন পারফর্ম করেন না, তখন অন্যদেরকে মোটিভেট করা কিন্তু খুব টাফ হয়ে যায়। আপনি দেখুন 4 ম্যাচে আমরা যে স্ট্যাটটা দেখছি এখানে, যে 5 জনের তালিকা, সেখানে কিন্তু শান্তর নাম নেই, অথচ তিনি টপ অর্ডার ব্যাটসম্যান, তার নাম এখানে থাকার কথা ছিল। তার 4 ম্যাচে রান হচ্ছে 26, স্ট্রাইক রেট অনেক কম বলতে আমরা হয়তো 50-55 হতে পারে। তো এই স্ট্রাইক রেটে বা এই গড় নিয়ে 7-8 গড়, 6-7ও না, এখন তার গড় তো হচ্ছে 6 সামথিং। এই গড় নিয়ে যখন একজন ক্যাপ্টেন খেলেন, তখন অন্যরা যদি কলাপস করে, তাদেরকে আপনি নিজে কি বলবেন বা তাদেরকে কিভাবে ইন্সপায়ার করবেন? আপনি নিজেই তো পারছেন না। আপনি যেটা বলছিলেন, শান্ত আসলে ব্যাটে খুব ভালো একটা আশাস্বরূপ কিছু করতে পারছিল না। আসলে এটা একটা দলগত খেলার মধ্যে ক্যাপ্টেন যদি রান না করে, সেই দলটাকে লিড করা খুবই ডিফিকাল্ট। এবং সেই সঙ্গে যদি ক্যাপ্টেন রেগুলার এভাবে কলাপস করে, আসলে অন্যদের উপর তো একটা ইফেক্ট পড়বে। কিন্তু আমরা যদি বাংলাদেশ টিমটাকে দেখি, ক্যাপ্টেন শান্ত কিন্তু তার কাজটা মাঠে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে কিন্তু খুব গোছালো কাজ করছে। এবং তাদের যদি আমরা ফিল্ডিংয়ের কমিটমেন্টটা দেখি বাংলাদেশ টিমের, আজকে আমরা দেখতে পেয়েছি লো স্কোরিং ম্যাচ হয়েছে, বাট বাংলাদেশ যখন বোলিং করতে এসেছে, কখনোই মনে হয় নাই যে বাংলাদেশ ম্যাচটি তাদের হাতছাড়া করবে। ফ্রম দ্য ফার্স্ট বল বাংলাদেশ কিন্তু তাদের কমিটমেন্ট এবং তাদের অ্যাগ্রেশন সব কিছু কিন্তু ধরে রেখেছে, এবং তাদের ফিল্ডিংটা কিন্তু দুর্দান্ত করেছে। শান্তর ফিল্ডিংগুলো দেখলে আমরা বুঝতে পারবো তাদের, এবং সব যে আমাদের টিমের যারা প্লেয়ার ছিল, তাদের সবার ফিল্ডিংয়ের প্রতি এই যে কমিটমেন্টটা, এটা কিন্তু আগে আমরা দেখিনি। এবং সেই সঙ্গে যে দলগত হয়ে টিমে কেউ খারাপ করছে বা ভালো করছে, এই ইফেক্টটা কিন্তু দেখা যাচ্ছে না বাহির থেকে। রাইট, আপনি যেটি বলছিলেন, ক্যাপ্টেন শান্তর কিন্তু প্রশংসা করতে হয়। বিশেষ করে আমি দুটো চিত্র বলি, একই রকম উইকেট তানজিম সাকিব যে বলটা করলেন, আপনারা ভালো বলতে পারবেন যে গুড লেন্থ বা আপনার যে স্লটটাতে যে লেন্থে হচ্ছে বলটা ফেলছেন, সেখান থেকে তানজিম সাকিবের বলটা একটু উপরে তোলা, সেখানে হচ্ছে এই বলটাকে খেলা কিন্তু ব্যাটারদের জন্য টাফ। সেখানে এই বলটা খেলতে গেলে বলটা কোথায় যাবে, এই গালিতেই তো যাবে, রাইট? যদি বলটাকে আপনি পুশ করতে চান,
সেক্ষেত্রে ওখানে একটা ফিল্ডার দাঁড় করায় রাখা এবং গালিটা কিন্তু শর্ট গালিটা একটু বেশ কাছেই ছিল, আমরা বলবো 15 গজের মধ্যে ছিল। রাইট, এবং সেখানে দুজন ব্যাটসম্যান ক্যাচ দিয়ে এসেছেন। এই ধরনের চিন্তা ভাবনাগুলো, তানজিম সাকিবের ওই অ্যাবিলিটি আছে ওখানে বল ফেলার, এবং তানজিম সাকিবকে নিশ্চয়ই ক্যাপ্টেন বলে নিয়েছেন যে আমি এখানে একজন ফিল্ডার রাখছি। তানজিম সাকিব সেই প্ল্যান অনুযায়ী বল করছে, সেই ফিল্ডারের কাছে ক্যাচ যাচ্ছে। এবং হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে লোয়েস্ট একটা স্কোর বাংলাদেশের, মানে খুবই ছোট একটা সংগ্রহ, সেটিকে ডিফেন্ড করার যে মানসিকতা সবার ছিল, এবং ক্যাপ্টেন যে অ্যাগ্রেসিভ ফিল্ডিং সেট আপ করেছেন, এই সব কিছুর জন্য কিন্তু শান্ত আসলে অনেক পারফেক্ট ফিল্ডারটা কিন্তু পারফেক্ট পজিশনে ছিল। আপনি দেখবেন যে গালিতে যে দুটি ক্যাচ নিয়েছে সেখানে কিন্তু আমাদের বেস্ট ফিল্ডারটাই ওখানে ছিল। এবং আপনি যদি দেখেন যে পয়েন্ট, মিড অফ বা কাভার, সাকিব আল হাসানের ফিল্ড আমরা ক্যাচিং পজিশনটা যদি দেখি, যখন মুস্তাফিজ যখন বোলিংয়ে আসলো তাকে কিন্তু খুব শর্ট কাভারে রাখা হয়েছিল। নর্মালি 30 ইয়ার্স থেকে 15 অথবা 20 ইয়ার্সের মধ্যে তাকে ক্লোজ রাখা হয়েছিল, এবং শর্টসটা যখন খেলেছিল বেশ ভালো ফোর্সে গিয়েছিল এবং পারফেক্ট জায়গায় যে সাকিবকে ক্যাচিংয়ের জন্য রাখা হয়েছিল, ওই ক্যাচটাও কিন্তু একটা মোমেন্টামের বিষয় ছিল। এবং এই যে ফিল্ডিং পজিশন, গালিটা একটু উপরে থাকবে এবং আমরা কাভার পয়েন্টটাকে আরেকটু এগিয়ে দিব, এবং আমাদের সেই অনুযায়ী প্ল্যান করে বল করা, এই যে বলারদের প্রতি ফেইথ, এটা কিন্তু ক্যাপ্টেন ভালোভাবেই নিয়ে এসেছে। রাইট, এবং একই সঙ্গে আপনাকে ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি ফিল্ডিং নিয়ে, যেহেতু আপনি বলছিলেন এই বিশ্বকাপে কিন্তু সেরা ফিল্ডারদের ফিল্ডিং টিমগুলোর মধ্যে বাংলাদেশ একটি। এই স্ট্যাটে বাংলাদেশ এখন পর্যন্ত খুব সম্ভবত 14টি ক্যাচের মধ্যে 13টি তারা নিয়েছে, একটি ক্যাচ ড্রপ করেছে, সেটি লিটন দাসের যে ক্যাচটা সেটি হয়তো 50-50 ছিল। এছাড়া বাকি সবগুলো ক্যাচই কিন্তু বাংলাদেশ ধরেছে, এবং ক্যাচ মিস না করলে যে ম্যাচটা হাতের মধ্যে চলে আসে, বা ক্যাচ মিস তো ম্যাচ মিস, এ ধরনের একটা কথা ক্রিকেটে খুব প্রচলিত আছে। বাংলাদেশ যে ক্যাচ মিস করছে না, সে কারণে যে ম্যাচগুলো তাদের হাতের মধ্যে নিয়ে আসছে, তার একটা বড় প্রমাণ কিন্তু এবারের বিশ্বকাপটা এবং বাংলাদেশের ফিল্ডিংটা। ধন্যবাদ নোমান, বিরতির পরে আবার শুনবো। আজকের আয়োজন 20-20-তে নিচ্ছে একটি বিরতি। বিস্কুরিতে ফিরছি বিরতির পর। নোমান, আমরা কথা বলছিলাম বাংলাদেশের ব্যাটার্সদের নিয়ে, ফিল্ডিং নিয়ে, সেই সঙ্গে যদি বাংলাদেশের বোলিং নিয়ে একটু কথা বলেন, কারণ বাংলাদেশের বোলিংটা কিন্তু বরাবরের মতোই ভালো ছিল, এবং ভালো ছিল, তবে বাংলাদেশের কিন্তু পেস অ্যাটাকিংটা কিন্তু এত দুর্দান্ত ছিল না আমার দেখা। এবং বাংলাদেশে যারা বল করছে নির্ভয়ে, মনে হচ্ছে যে কিছু একটা করবে, এই যে নির্ভয়ের জায়গাটা এবং তাদের যে স্কিল ডেভেলপমেন্ট, সেই সঙ্গে বাংলাদেশের যে বোলিং, পেস বোলিংয়ের যে স্ট্রেংথ, এটা বিগত কয়েক মাস ধরেই আমরা দেখছি। আপনি যদি এই পেস বলের স্ট্রেংথটাকে বলি যে বাংলাদেশ এবার বিশ্বকাপে ভালো করার জন্য সবথেকে বড় একটা জায়গা ছিল, এটা যদি বলতেন। রাইট, বাংলাদেশের বোলিং ভালো ছিল হয়তো, কিন্তু বাংলাদেশের পেসারদেরকে আমরা এভাবে দেখিনি। আপনি যেটি বলছিলেন, খুব সম্ভবত 2-3 বছর আগেও আমরা বাংলাদেশের পেস অ্যাটাক এভাবে দেখিনি। 2-1 হয়তো ভালো করেছেন, কিন্তু সম্মিলিতভাবে সবাই এভাবে ভালো করছেন, এটি আমরা 2-3 বছর ধরে দেখছি। এবং সেটি শুরু হয়েছিল যখন আমাদের বিশেষ করে অ্যালান ডোনাল্ডের অধীনে আমরা দেখেছি যে আপনার এবাদত, শরীফুল, মুস্তাফিজ তারা একসঙ্গে ভালো করছিলেন। তাসকিন আসা যাওয়ার মধ্যে ছিলেন ইনজুরির কারণে, কিন্তু তিনিও ভালো করছিলেন। তাসকিনকে আমরা যেভাবে তাসকিনের বলে আসলে কন্ট্রোল ছিল কম, এখন মনে হয় যে তিনি যেখানে বলটা ফেলতে চান অ্যাকুরেসি অনেক বেড়েছে এখন। একই সঙ্গে আমরা তানজিম সাকিবের ইনক্লুশন এখানে একটা বাড়তি স্ট্রেংথ দিচ্ছে বাংলাদেশ দলকে। দেখেন শরীফুল কিন্তু এখন টিমের বাহিরে, এবং সেই সঙ্গে শরীফুল ইনজুরির পরে যে ফিরবে সেই জায়গাটা নেই। এই যে একটা পজিটিভ কম্পিটিশন টিমের মধ্যে, এটা তো বাংলাদেশের জন্য বাড়তি একটা প্রেরণা অবশ্যই যোগাবে। অবশ্যই শরীফুল কিন্তু বাংলাদেশের খুব সম্ভবত নাম্বার 1 বোলার হিসেবে এই ওয়ার্ল্ড কাপে গেছে। কেন বলছি, কারণ মুস্তাফিজ কিন্তু খুব একটা ফর্মে ছিল না, বাংলাদেশে যে সিরিজটা খেলে গিয়েছে সেখানে খুব একটা ফর্মে ছিল না, তাকে নিয়ে সমালোচনা চলছিল। তারপর হচ্ছে তাসকিন ইনজুরিতে ছিলেন, এরপর হচ্ছে আপনার শরীফুলই বাংলাদেশের পেস অ্যাটাকটাকে নেতৃত্ব দিবেন এমন একটা কথা ছিল। তানজিম সাকিব কিন্তু আলোচনায় খুব একটা ছিলেন না, তাকে নিয়ে যাওয়া হয়েছে রিপ্লেসমেন্ট হিসেবে, যদি কেউ ইনজুরিতে পড়েন বা তাসকিনের ইনজুরি তো আছেই, সেই হিসেব করে হচ্ছে তাকে নিয়ে যাওয়া। কিন্তু তানজিম সাকিব শরীফুলের ইনজুরির সুযোগে যে সুযোগটা নিয়েছেন এবং তিনি কন্টিনিউয়াসলি নিজেকে প্রুভ করে যাচ্ছেন। একই সঙ্গে শুধুমাত্র তানজিম সাকিবের শুধুমাত্র লাইন লেন্থ বা বোলিং নিয়ে আমি কথা বলবো না, তার যে মেন্টালিটি,
বা তার যে অ্যাগ্রেশন মাঠে, একটা পেসারের কাছে আমার মনে হয় এগুলোও খুব বেশি চাওয়া থাকে যে জিনিসটা আমরা আগে বলতাম যে পাকিস্তান বা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের বোলারদের মধ্যে আমরা যে অ্যাগ্রেশনটা দেখি, অ্যাকচুয়ালি সেটাই মনে হয় বর্তমান যে যুব বিশ্বকাপ খেলে এসেছে ছেলেরা, তারা কিন্তু একটা ট্রেন্ড চেঞ্জ করে দিয়েছে। তাদের মধ্যে অ্যাগ্রেশনটা কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি। শরীফুলের কথা বলছিলেন, তানজিম সাকিবের কথা বলছিলেন, তামিমের কথা যদি বলেন তো তাহিদ হৃদয়ের কথা বলেন, সবাই কিন্তু এখানে এসেছে ক্রিকেটটাকে পুরোপুরি চেঞ্জ করে দেওয়ার মতো। এবং বাংলাদেশের যে এই যে বোলিং অ্যাটাকটা পুরোপুরি যে চেঞ্জ করছে, আপনি যদি মুস্তাফিজের কথা যেটা বললেন যে অফ ফর্মে ছিল, অফ ফর্মে থাকা মুস্তাফিজ কিন্তু পুরোপুরি দুর্দান্ত পারফর্ম করছে বিশ্বকাপে। এবং তাকে যখনই আনা হচ্ছে সে কিন্তু আপনার 19 নম্বর ওভারটা দেখেন, আজকে কিন্তু 19 নম্বর ওভারেও এসে সে মেডেন নিয়েছে। এই সময়ে যে মেডেন নেওয়া, আসলে এটা তো মুস্তাফিজ বলেই হয়তো সম্ভব। এই সময়টা একেবারে এই মুস্তাফিজ আজকে যেটি করেছেন 17তম ওভারে 1 রান, 19তম ওভারে এসে 0 রান মেডেন দিয়ে একটা উইকেট নেওয়া, এটা খুবই বিরল। টি-20 ক্রিকেটে তো না, আমার মনে হয় ওয়ানডেতেও আপনার ডেথ ওভারগুলোতে এভাবে দেখা যায় না, খুবই বিরল, খুবই বিরল। এবং সেই সঙ্গে যদি আপনি তানজিম হাসান সাকিবের কথা যদি বলেন, 7 রানে 21টি বল ডট দেওয়া 24টি বলের মধ্যে, এটা কিন্তু চারটিখানি কথা না, সেই সঙ্গে 4টি উইকেট কিন্তু তুলে নিয়েছে। এমন না যে উইকেটগুলো সে তার ওভারের শেষে পেয়েছেন, বিষয়টা তেমনও না। এবং সে তার ফার্স্ট ওভার থেকে কিন্তু সে উইকেট পাচ্ছিলেন এবং টানা 4টি ওভার কিন্তু সে পাওয়ার প্লে থেকে শুরু করেছেন। এইটা কিন্তু আমার কাছে আমি দেখলাম যে এটা রেকর্ডের পর্যায়ে আছে এখন। এবং তার যে এই 7 রানে টি-20 মানে ক্রিকেটে আসলে এটা 7টা রান দিয়েছে 24 বলে 21টি ডট, এটা কিভাবে দেখছে? অবিশ্বাস্য ব্যাপার। দুঃখজনকভাবে তানজিম সাকিবের সকালের রেকর্ডটাই একটু আগে ভেঙে দিয়েছেন লকি ফার্গুসন নিউজিল্যান্ডের। তিনি 4 ওভারে কোনো রানই কনসিড করেননি, 24টা বলেই ডট দিয়েছেন, 4টা উইকেট নিয়েছেন পাপুয়া নিউগিনির এগেনস্টে। সেটা হয়ে গেছে, সেটা আনফরচুনেট খুবই। আমরা আসলে এই ধরনের চিত্র দেখি না টি-20তে, এবং সেটি মনে হয় টি-20-র জন্য ভালো কোনো ব্যাপারও না। তবে তানজিম সাকিব যেটি করেছেন খুবই বিরল একটা ব্যাপার, 24টা বলের মধ্যে 21টা বল ডট দেয়া এবং সেখান থেকে 4টা উইকেট তুলে নেওয়া মাত্র 7 রানে, দুর্দান্ত ব্যাপার। একই সঙ্গে এখানে আমি ক্যাপ্টেনকেও একটু কৃতিত্ব দিতে চাই, কারণ তিনি যখন উইকেট নিচ্ছিলেন বা তার বল যখন সঠিক জায়গায় পড়ছিল, তিনি যখন একটা সিচুয়েশন, একটা মোমেন্টাম বাংলাদেশের পক্ষে নিয়ে আসছিলেন, ওই সময়টায় ক্যাপ্টেন যে সাহসী সিদ্ধান্তটা নিয়েছেন। সাধারণত আমরা দেখে থাকি যে পাওয়ার প্লেতে যিনি ভালো বোলিং করেন তাকে হয়তো বা ডেথ ওভারের জন্য রাখা হয়। আমরা এর আগেও ম্যাচগুলোতে দেখেছি যে শুরুর দিকে একটা বা দুটো ওভার করার পরে তানজিম সাকিবকে শেষের দিকে বা মিডলে একটা ওভার দিয়ে শেষের দিকে একটা ওভার দেওয়া হয়। সেখান থেকে কিন্তু আজকে ক্যাপ্টেন সরে এসে টানা তাকে 4 ওভার করিয়ে দেয়া, আমি টি-20 ক্রিকেটে এর আগে কখনো এই ধরনের চিত্র দেখিনি। আপনি দেখেছেন কিনা আমি জানি না। না, আসলে আমরা কিন্তু বোলিং চেঞ্জিং এর যে মোমেন্টটা, আমরা কিন্তু এটা দুর্দান্ত দেখছিলাম। কারণ শান্ত হয়তো চাচ্ছিলেন যে ভালো ব্যাটারগুলোকে যদি আমার বলাররা আগে বিধ্বংস করে দিতে পারে, আমার অন্য বলারদের উপর চাপটা কমবে। এবং বলাররা কিন্তু সেটাই করেছেন, বোলিং যে পার্টনারশিপ সেটাই কিন্তু করেছেন। এবং সেই সঙ্গে আপনি বোলিং নিয়ে বলছিলেন, এবং যদি সেই সঙ্গে আপনি বাংলাদেশের চেঞ্জিং মোমেন্টামটা যদি বলেন, ব্যাটিংয়ে খুব স্বল্প পুঁজি ছিল, 107 রানের একটি টার্গেট। সেখানে আপনার কি মনে হয়নি যে আমাদের রিশাদ যে একটি 4 এবং একটি 6, সে যে 17 নম্বর ওভারে গিয়ে খুব কম বলে যে করলো, এই কুইক রানটা বাংলাদেশের জন্য বাড়তি প্রেরণা ছিল? অবশ্যই আপনার বাংলাদেশ খুবই অল্প টোটাল পাচ্ছিল, সেখান থেকে রিশাদের একটা 6 একটা 4-এ যে 13 রানের ইনিংসটা, সেটাই অবশ্যই বাংলাদেশকে আরেকটু বেশি রান দিয়েছে। এমন তো না যে চ্যালেঞ্জিং স্কোর, বাট আরেকটু বেশি রান দিয়েছে। যত ওই সময়ের ব্যাটারদের কাছ থেকে আসলে 7, 8 বা 9 নম্বরের ব্যাটারদের কাছ থেকে আপনি কি চাবেন, যত বেশি কন্ট্রিবিউশন পাওয়া যায়। এমন না যে রিশাদ এটা করার জন্য বাধ্য, কিন্তু দল প্রত্যাশা করে তার কাছে এরকম একটা ছোটোখাটো একটা ক্যামিও ইনিংস, 7 বলে 10 রান বা 15 রান, এই ধরনের কিছু একটা তারা প্রত্যাশা করে। তবে আমার কাছে মনে হয় রিশাদ যে ইনিংসটা খেলেছেন এটা অবশ্যই দলের জন্য তো অনেক বড় ব্যাপার, কিন্তু রিশাদের চেয়েও আমি এই ইনিংসটা চাইতাম জাকির আলী অনিকের কাছে, যাকে এই রোলটা দেওয়া হয়েছে, যিনি 26 বল খেলে মাত্র 12 রান করেছেন, কোনো বাউন্ডারি হাঁকাতে পারেননি। এই 26 বলে তার কাছ থেকে দল অন্তত 30টা রান আশা করেছিল। আজকের ম্যাচের সিচুয়েশন অনুযায়ী তিনি যদি 20 রানও করতেন, সেটিও বাংলাদেশের জন্য অনেক বেশি কাজে আসতো। জাকির আলী সেখানে ফেল করেছেন। রিশাদ ফরচুনেটলি বাংলাদেশকে কয়েকটা রান এনে দিয়েছেন, একটা বাউন্ডারি, একটা ওভার বাউন্ডারি দিয়ে কয়েকটা রান দিয়েছেন, সেটি বাংলাদেশকে একটা হ্যান্ডসাম টোটাল দিয়েছে, যেটাতে বাংলাদেশ আরেকটু মোটিভেশন পেয়েছে নেপালকে আটকে রাখার ক্ষেত্রে। ধন্যবাদ নোমান, শেষ করতে হচ্ছে আজকে আমাদের। ধন্যবাদ দর্শক, শেষ করতে হচ্ছে আজকের আয়োজন 20 কুড়িতে।